আগের ভিডিওগুলোতে আমরা টেন্সের প্রেজেন্ট টেন্স সম্পর্কে শিখেছি, তাই তো? তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখো তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে আগের ভিডিওগুলো আছে, প্লিজ আমাদের প্লেলিস্টও করা আছে, প্লিজ দেখে নিও, ঠিক আছে? আজকে আমরা যে টেন্স নিয়ে আলোচনা করব সেটা হলো পাস্ট টেন্স। ওকে, আর পাস্ট কথাটা কি? পাস্ট বাংলায় বলবো কি? আমরা পাস্টকে বাংলায় বলবো আমরা অতীত। তাহলে পাস্ট টেন্স বলতে কি বুঝবো আমরা? অতীতকালে যে কাজগুলো হয়। আচ্ছা, টেন্স জিনিসটা কি সেটা একটু বোঝার দরকার। টেন্স মানে হচ্ছে কাল। কাল মানে হচ্ছে কি? কোনো একটা কাজ কোন সময় হবে সেটা দিয়ে কি বুঝবো আমরা? টেন্স বুঝবো। তাহলে পাস্ট টেন্স বলতে কি বুঝবো? এখানে আমি সুন্দর করে দেখো, আগে থেকে লিখে রেখেছি আমি। যে সকল কাজ অতীতে হয়েছিল, হচ্ছিল, হইয়াছিল। হইয়াছিল মানে কি? কাজটা চলছিল বা কোনো সময় ধরে হচ্ছিল, বোঝাতে যে টেন্স ব্যবহার করবে তাকে পাস্ট টেন্স বলবো, ঠিক আছে? এবার টেন্সে তোমার পাস্ট টেন্সের ডেফিনেশন, সংজ্ঞা মুখস্থ করতে হবে এর কোনো মানে নেই। তোমার ব্যাপারটা বুঝতে হবে পাস্ট টেন্স কোথায় ব্যবহার করব, কীভাবে স্ট্রাকচার গঠন করব, সেটা আমার হচ্ছে মূল উদ্দেশ্য। আমাকে কোনো সময় বলবে না পাস্ট টেন্স কাকে বলে, তোমাকে সংজ্ঞা মুখস্থ করে বলতে হবে, এটা কখনোই বলবে না। কিন্তু তোমাকে বুঝতে হবে যে পাস্ট টেন্সটা কখন ব্যবহার করব, কীভাবে ব্যবহার করব, ঠিক আছে? আচ্ছা, সংজ্ঞাটা তো একবার দেখে নিও। আচ্ছা, পাস্ট টেন্স প্রধানত কত প্রকার সেটা আমাকে জানতে হবে। যেমন প্রেজেন্ট টেন্সে কটা ভাগ ছিল? আমার 4টে ভাগ ছিল। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে মনে রাখবে পাস্ট টেন্সেরও 4টি ভাগ আছে। প্রথম ভাগ কি? পাস্ট ইনডিফিনিট। পরের ভাগটা কি? পাস্ট কন্টিনিউয়াস। পরের ভাগটা কি? পাস্ট পারফেক্ট। এবং এবং শেষ ভাগটা কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবারে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে চলে যাই আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। দেখো আমি সংজ্ঞায় কী লিখেছি। সংজ্ঞায় লিখেছি অতীতকালে কোনো কাজ হয়েছিল বা ঘটেছিল বোঝাতে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হয়। বেসিক্যালি কী বলতে চাইছি? আমি বলতে চাইছি কোনো একটা কাজ অতীতকালে হয়ে গিয়েছিল, সেটা বোঝানোর জন্য কী ইউজ করবো আমরা? পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করবো। যেমন ধরো একটা আমি এক্সাম্পল দিয়েছি, এখানে একটা উদাহরণ দিয়েছি। উদাহরণ কী দিয়েছি? আমি কাজটি করেছিলাম। তাহলে আমি কাজটি করেছিলাম এর মাধ্যমে আমি কী বোঝানোর চেষ্টা করছি? এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি কাজটা অতীতে হয়ে গিয়েছিল। এবার তোমাকে প্রথমে জানতে হবে, অবশ্যই তো ইংলিশ তো শিখতে হবে, কিন্তু সবার আমি দেখেছি যারা ট্রান্সলেট করতে যায়, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে যায়, তাদের মেন সমস্যাটা তারা বাংলায় বোঝে না। বাংলায় বোঝে না যে বাংলাটা কোন সময়ের, তাই না? তো এইটুকু যদি তোমাদের না বুঝতে পারো তাহলে তো অবস্থা খুবই খারাপ। তাহলে করেছিলাম মানে কি? করেছিলাম কাজটা কি হয়ে গেছে, এটুকু তো বুঝতেই হবে না? আমি কাজটি করেছিলাম মানে কি? কাজটা করেছিলাম মানে হয়ে গেছে, অতীতে হয়ে গেছে, তাই না? তাহলে অতীতে যখন হয়ে গেছে, কী থেকে বুঝলাম হয়ে গেছে? করেছিলাম লেখা আছে, তাই না? তাহলে এখানে সাবজেক্টটাকে, কর্তাকে আমি, তাহলে আমি ইংরেজি কি? আই। কাজটি করেছিলাম আমি আগের দিনও শিখিয়েছি যে বাংলার ক্ষেত্রে মনে রাখবে ভার্বটা কোথায় হয়? সেন্টেন্সের শেষের দিকে হয়, বাক্যের শেষের দিকে হয়। কিন্তু যখন আমি ইংরেজিতে অনুবাদ করব সেটা কিন্তু আমার সাবজেক্টের পরে বসাতে হবে। তাহলে কাজ করা ইংরেজি কি? করা ইংরেজি ডু। করেছিলাম, করেছিলাম মানে কোন সময় কথা বলছি? অতীত। তাহলে ডু এর অতীত কি? ডিড। সেজন্য কী লিখেছি? আয়ের পরে ডিড লিখেছি। তাহলে আমি লিখলাম করেছিলাম, ইংলিশে লিখলাম, তাহলে কী পড়ে আছে? কাজটি। তাহলে কাজটি ইংরেজি কি? দ্য ওয়ার্ক। হয়ে গেল। খুব সহজ জিনিস, যদি তোমরা বোঝার চেষ্টা করো কঠিনের কোনো প্রশ্নই নেই। ওকে, তাহলে আমি কাজটি করেছিলাম ইংরেজি কী হলো? আই ডু দ্য ওয়ার্ক। এবার আমি ফরমেশন মানে কি? স্ট্রাকচার, গঠন। আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনিট একটা সেন্টেন্স পড়ে যখন আমি কাজটি করেছিলাম, এটা পড়ে প্রথমে বুঝতে হবে যেটা কোন টেন্সে আছে, তারপরে সেটা ভাবতে হবে তার স্ট্রাকচারটা কী, তার গঠনটা কী। মনে রাখতে হবে গঠন কী। প্রথমে সাবজেক্ট মানে কি? যে কাজটা করে কর্তা, তাকে বসাতে হবে। তারপরে কি বসাতে হবে? যে ভার্বটা থাকবে সেন্টেন্সের, ভার্বের পাস্ট রূপ বসাতে হবে। যেমন এই কাজটা কি? করেছিলাম, করা ইংরেজি কি? ডু। ডু এর পাস্ট রূপ কি? ডিড, তাই বসিয়েছি আমি। এবং আদার্স মানে বাক্যের বাকি অংশটা সেটা অবজেক্ট হতে পারে বা অন্য অংশ হতে পারে। তাহলে এই ক্ষেত্রে বাকি অংশটা কী ছিল? কাজটি ছিল, তারপরে লিখে দিয়েছি। আমি আরেকটা এক্সাম্পল দিয়েছি, দেখো আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। তাহলে প্রথমে কী বের করব আমরা? সাবজেক্ট বের করব। তাহলে বাক্যের সাবজেক্টকে আমি ইংরেজি কি? আই বসিয়ে দিলাম। তারপরে কি? আমি বিদ্যালয়ে গিয়েছিলাম, এটা গিয়েছিলাম হবে। আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। তাহলে যাওয়া, গিয়েছিলাম ছিলাম থাকলে কি বলেছি? ছিলাম থাকলে কি বুঝেছি? ছিলাম থাকলে কি বুঝতে হবে? পাস্ট টেন্স বুঝতে হবে। তাহলে গিয়েছিলাম, যা হয়ে গেছে। তাহলে যাওয়া ইংরেজি কি? গো। তাহলে গো এর পাস্ট রূপ কী হবে? ওয়েন্ট। সেজন্য আয়ের পরে কী লিখেছি? আমি ওয়েন্ট লিখেছি। এবার গো এর পাস্ট রূপ কী করে হলো? ওয়েন্ট। তারপর ডু এর পাস্ট রূপ কী করে হলো? ডিড। এগুলো পড়ার জন্য মাস্টার অফ টেন্স বলে একটা দেখবে, একটা গোলাপি রঙের একটা সরু একটা বই আছে, ওই বইটা কিনে নেবে। ওই বইটা অন্তত বেসিক গ্রামারগুলো
সরি বেসিক যে ভার্বের রূপগুলো সেই বইতে সুন্দরভাবে দেওয়া আছে। আমি যে স্টুডেন্টদের পড়াই তাদেরও বলি যে ওই বইটা থেকে পড়তে, ওই বইটা অন্তত বেসিক সবগুলো নেই, অন্তত যতগুলো আমাদের দৈনন্দিন জীবনে দরকার হয় তার বেশিরভাগই ভার্বের বিভিন্ন রূপ, প্রেজেন্ট রূপ, পাস্ট রূপ, পাস্ট পার্টিসিপল রূপ দেওয়া আছে। ঠিক আছে, ওই যে বইটা দেখে নিও একবার, বা অন্য বই পড়তে পারো, সমস্যা নেই। আমি বিদ্যালয়ে গিয়েছিলাম, তাহলে যাওয়া ইংরেজি গো এর পাস্ট টেন্স কি ওয়েন্ট, সেজন্য আয়ের পর ওয়েন্ট লিখেছি। তাহলে পড়ে আছে কি সাবজেক্ট হয়ে গেল, ভার্ব হয়ে গেল, এই যে সাবজেক্ট ভার্ব। এবার আদার্স মানে সেন্টেন্স, বাক্যের অন্য অংশ, বাক্যের অংশ কি বিদ্যালয়, তাহলে বিদ্যালয় ইংরেজি কি স্কুল। এবার দেখো তার আগে প্রিপোজিশনে কী বসেছি, টু বসেছি। কেন বসেছি টু বলো দেখি, আমি বিদ্যালয়ে গিয়েছিলাম মানে বিদ্যালয়ের দিকে যাচ্ছিলাম, তাহলে বিদ্যালয়ের প্রতি যাচ্ছিলাম, দিক বা প্রতি বোঝাতে কী প্রিপোজিশন ব্যবহার করা, টু ব্যবহার করা হয়, এটা মনে রাখতে হবে। ওকে, তাহলে আমি এখানে স্ট্রাকচার করেছি, স্ট্রাকচারের পরে এক্সাম্পল দিয়েছি। যদি না বুঝতে পারো তাহলে আবার ভিডিওটা রিপিট করো। আচ্ছা, এরপরে আমি দেখো প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্সের আরেক ধরনের স্ট্রাকচার হয়। আরেক ধরনের স্ট্রাকচার কী হয়, সাবজেক্ট উপরে ওয়াজ ওয়ারও বসে। ওয়াজ ওয়ারটা কী, ওয়াজ ওয়ারটা হলো আমরা যে বিভাব শিখি না, অ্যামিজার, সেই অ্যামিজারের পাস্ট রূপ হচ্ছে ওয়াজ ওয়ার। অ্যাম এবং ইজ যদি প্রেজেন্ট টেন্সে থাকে তার পাস্ট রূপ কী হবে, তার পাস্ট রূপ হবে ওয়াজ। আর প্রেজেন্টে যদি আর থাকে তার পাস্ট রূপ কী হবে, ওয়ার। এবং তারপরে কী বলবে, অ্যাডজেক্টিভ বা নাউন। আশা করি তোমরা যদি 4-5 বা 3-তে যদি ভালো করে পড়াশোনা করে থাকো তার অ্যাডজেক্টিভ নাউন সম্পর্কে কোনো সমস্যা হওয়ার কথাই নয়। আর তাও যদি সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি এই নিয়ে আরেকটি ভিডিও করব। ঠিক আছে। আচ্ছা, এই স্ট্রাকচারটা কেমন, ধরো আমি বললাম আমি একজন ছাত্র ছিলাম। দেখো ছিলাম, আগে সেন্টেন্সটা বুঝতে হবে। ছিলাম থেকে কি বুঝলাম, যে কাজটা অতীতে হয়ে গেছে। তাহলে আমি একজন ছাত্র ছিলাম, তাহলে ছিলাম বোঝাতে আমি কী ব্যবহার করবো, বিভার ব্যবহার করবো, অবস্থা। আমি একজন ছাত্র ছিলাম এর মাধ্যমে কি বলতে চাইছি, আমি আমার অবস্থা বলতে চাইছি অতীতে, তাই না। তাহলে আমরা কি জানি, অবস্থা বোঝালে কি ব্যবহার করবো, আমরা বিভাব করবো, বিভার ব্যবহার করব। আর বিভার্বের পাস্ট রূপ কি, ওয়াজ এবং ওয়ার। তাহলে আয়ের পরে কি বসে, ওয়াজ বসে। তাহলে কী লিখবো আমি, আই ওয়াজ এ স্টুডেন্ট। দেখো একই রকম, আমি প্রথমে সাবজেক্ট, ছিলাম হচ্ছে ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব বসিয়েছি, বাকি অংশ কি, একজন ছাত্র এ স্টুডেন্ট। স্ট্রাকচার এক, ফরমেশন এক, ওই নিয়ে চিন্তা করার দরকার নেই, শুধু একটু বুঝে পড়ো, মুখস্থ করে পড়লে চলবে না এগুলো। আচ্ছা, আরেকটা স্ট্রাকচার আছে কি, সাবজেক্টের উপরে হ্যাড বসাবো, তারপরে নাউন বসাবো। হ্যাড মানে কি, ধরো তুমি অধিকার বোঝাচ্ছ, ধরো তুমি বলতে চাইছো তাদের একটি বাড়ি ছিল, তো তাদের একটি বাড়ি ছিল না, এই ছিল আর এই ছিলাম কিন্তু আলাদা। এই ছিল দিয়ে কি বোঝাচ্ছি, আমি অবস্থা বোঝাচ্ছি। ঠিক আছে, সেজন্য কী ব্যবহার করবো, আমরা বিভার ব্যবহার করবো, ওয়াজ ওয়ার। আর এই যে তাদের একটি বাড়ি ছিল, তার অধিকার বোঝাচ্ছে, সেটা বুঝতে হবে। আমার ছিল বা ছিলাম এই ওয়ার্ডটা দিয়ে অধিকার বোঝাচ্ছে না অবস্থা বোঝাচ্ছে। যদি অধিকার বোঝায় তাহলে কী ব্যবহার করবো, হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের পাস্ট রূপ কি, হ্যাড। তাহলে তাদের একটি বাড়ি ছিল, তাদের ইংরেজি কি, তাদের ইংরেজি কিন্তু দেয়ার। কিন্তু যখনই আমরা অধিকার বোঝাবো না, তখন তাদের বলতে কী বোঝাবো, দিয়ে বসাবো। এটা কিন্তু ভুল হয় অনেকেরই, তাদের ইংরেজি কিন্তু দেয়ার। ঠিক আছে, যেমন কি আমার একটি বাড়ি ছিল, তাহলে আমার ইংরেজি কি, মাই। কিন্তু আমার ছিল একটা বাড়ি ছিল, অবস্থা বোঝাচ্ছি। অবস্থা বোঝানোর ক্ষেত্রে আমি কিন্তু মাই ইউজ করবো না, আমি কি অধিকার বোঝানোর ক্ষেত্রে আমরা কি ইউজ করবো না, মাই ইউজ করবো না, আমরা কি ইউজ করবো, আই ইউজ করবো। সে একই রকম, তাদের একটি বাড়ি ছিল, তাহলে তাদের ইংরেজি দেয়ার, কিন্তু অধিকার বোঝাচ্ছে, তো দেয়ারের ইংরেজি এখানে কী করবো, আমরা দে করবো। দে হ্যাড, ছিল, অধিকার বোঝাচ্ছে, তাহলে কী ব্যবহার করবো, হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের পাস্ট রূপ কি, হ্যাড, এখানে লিখে দিয়েছি। তাহলে দে হ্যাড কী ছিল, একটি বাড়ি ছিল, এ হাউস। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এটা হলো আমাদের প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্সের বিভিন্ন ফরমেশন হয়, সেই ফরমেশনগুলো এবং ফরমেশন দিয়ে তার আমি এক্সাম্পল সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার তোমরা নিজেরা কিছু প্র্যাকটিস করে আমাকে জানাও। আচ্ছা, এর পরের পার্টে চলে এসেছি আমরা নিয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি সংজ্ঞায় কী লিখেছি, অতীতকালে কোনো কাজ চলছিল বা হচ্ছিল বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস বোঝাবে। তাহলে চলছিল, দেখো তো, ছিল এসছে, ছিল এসছে, তাহলে ছিল, ছিলাম, ছিলেন, এগুলো থাকলে কি বুঝবো, অতীত বুঝবো। এবার অতীতের কি, পাস্ট ইনডিফিনিট তো বুঝে গেছি, পাস্ট কন্টিনিউয়াস কী করে বুঝবো। ধরো আমার সেন্টেন্সটা পড়ে মনে হচ্ছে, দেখো আমি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল পড়লে তুমি বুঝতে পারবে ভালো করে। তারা মাঠে খেলছিল, এই কথাটা শুনে কী মনে হচ্ছে, অতীতকালে কাজটা চলছিল, খেলার কাজটা কি চলছিল। তাহলে চলা মানেই কন্টিনিউয়াস। সেটা যদি প্রেজেন্টে চলে তাহলে কি বলবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেহেতু এটা কি ছিল আছে, তাহলে চলার কাজটা কোন সময় চলছে, অতীতে চলছে, তাহলে সেটা কি বলবো, পাস্ট কন্টিনিউয়াস। তারা মাঠে খেলছিল, তারা ইংরেজি কি, দে লিখে দিলাম। আর কন্টিনিউয়াস মানে কী ব্যবহার করতে হবে, আমাকে ওয়াজ এবং ওয়াই ব্যবহার করতে হবে, বিভার্বের। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝে যাও তাহলে পাস্ট কন্টিনিউয়াস বোঝা আরও সহজ। ওয়াজ ওয়ার ব্যবহার করবো, আর ভার্বের সাথে কী যোগ করবো, আইএনজি যোগ করবো। খেলা ইংরেজি কি, প্লের সাথে কী যোগ করবো আমরা, আইএনজি। কোথায় খেলে, মাঠের ইংরেজি কি, ফিল্ড। আমি যেহেতু মাঠের মধ্যে খেলে সেজন্য কী লিখেছি,
ইন দ্য ফিল্ড লিখেছি, ঠিক আছে। আর ফর্মেশন যদি না বুঝতে পারো আমি এখানে আলাদা করে ফর্মেশন লিখেছি। প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট মানে কি কর্তা, যে কাজটা করে। তারপরে কী লিখবো, ওয়াজ এবং ওয়ার। যদি সাবজেক্ট যেমন থাকবে সেই অনুযায়ী আমি ওয়াজ অথবা ওয়ার বসাবো। যদি এক বচন থাকে তাহলে কী বসবো, ওয়াজ বসাবো। যদি বহু বচন থাকে তাহলে কী বসাবো, ওয়ার বসাবো। তারপর কী নেবো, সেন্টেন্সের খুঁজে বের করবো ভার্বটা কী। যেখানে ভার্ব ছিল খেলা, ভার্ব বসাবো। ভার্বের সাথে কী যোগ করবো, আইএনজি। খেলা এখন কি, প্লের সাথে আইএনজি যোগ করেছি। তারপর আদার্স মানে সেন্টেন্সের বাকি অংশটা। এবার দেখো আমি একটা সেন্টেন্স লিখেছি, আমি ইংরেজি পড়ছিলাম। দেখো পড়ছিলাম মানে কাজটা কি, চলছিল, কোনো সময় চলছিল, অতীতে। তাহলে পড়ছিলাম কাজটা চলছিল, যখনই চলবে কাজটা অতীতে সেটা কী জিনিস হবে, পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে আমি ইংরেজি কি, আই। এবার ফরমেশনটা মনে রাখবে না, যখন বাংলাটা পড়বে না, বাংলাটা পড়ার পর ভেবে নেবে যে টেন্সটা কোন টেন্সে আছে, পাস্ট কন্টিনিউয়াসে আছে না পাস্ট ইনডিফিনিটে আছে, ঠিক আছে। ভেবে নিয়ে স্ট্রাকচারটা মনে করবে। আচ্ছা আমি বুঝে গেলাম এটা পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কী ছিল, সাবজেক্ট তারপরে ওয়াজ হয়। তাহলে আয়ের পরে কী হয়, ওয়াজ হয়, ব্যাস বসিয়ে দিলাম। পড়া ইংরেজি কি, রিড। রিডের সঙ্গে কী করবো, আইন যোগ করবো। তাহলে সাবজেক্ট হয়ে গেল, ভার্ব হয়ে গেল। বাকি অংশ কী পড়ে আছে, ইংরেজি, ইংলিশ লিখে দিলাম, আই ওয়াজ রিডিং ইংলিশ। খুব সহজ। এবার আরেকটা সেন্টেন্স লেখা দেখিয়েছি, আমরা বিদ্যালয়ে যাচ্ছিলাম। আমরা বিদ্যালয়ে যাচ্ছিলাম, ছিলাম আছে। তাহলে ছিলাম তাহলে কী বুঝবো, আমরা পাস্ট বুঝবো। এবার বিদ্যালয়ে যাচ্ছিলাম, এটার মাধ্যমে কী বলতে চাইছি, তোমার বাংলাটা ভালো করে বুঝতে হবে, বুঝলে। তোমরা যদি বাংলা বুঝতে পারো না, তোমাদের সমস্যাটাই তোমরা বাংলায় বুঝতে পারো না। এটা হচ্ছে তোমাদের সমস্যা। যেটা আমাদের স্টুডেন্টরা পড়ে আমাদের কাছে, সেটা আমরা দেখেছি বাংলাটা বুঝতে পারে না। বাংলা বুঝতে পারলে ইংরেজি করার কোনো সমস্যা হয় না। তাহলে তারা বিদ্যালয়ে যাচ্ছিলাম, আমরা বিদ্যালয়ে যাচ্ছিলাম। তাহলে যাচ্ছিলাম মানে কি, কাজটা চলছিল, তাই না। চলছিল বুঝলে কোন টেন্স, কন্টিনিউয়াস টেন্স। চলছিল বুঝলে কোন টেন্স হবে, কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে ব্যাস কন্টিনিউয়াস স্ট্রাকচার কি, সাবজেক্টের পরে ওয়াজ আর, সাবজেক্টকে এখানে আমরা ইংরেজি কি, উই যেহেতু বহু বচন, তাহলে কী বসাবো, এখানে ওয়ার বসাবো। এবার যাচ্ছিলাম কথাটা কোথা থেকে আসে, যা থেকে আসে। যাও ইংরেজি কি, গোর সাথে কী বসাবো আমরা, আইএনজি বলে দিয়েছি, ভার্বের উপরে আইএনজি। তারপর সেন্টেন্সের বাকি অংশ, এই যে লিখেছি আদার্স, বাকি অংশ। তাহলে আমরা যাচ্ছিলাম হয়ে গেছে। পড়ে আছে কি, বিদ্যালয় টু স্কুল। একটু আগে বলে দিলাম যে কোনো দিকে যাচ্ছি বোঝালে প্রিপোজিশন কী বসাতে হয়, টু বসাতে হয়। একটা ভিডিও নিয়ে আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব, ওকে। তাহলে আমাদের ভিডিওতে আজকে আমরা কী শিখলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স। ভালো করে বাংলাগুলো বোঝো, বাংলা বোঝার পরে স্ট্রাকচারটা মুখস্থ করো। বাংলা বোঝার পর স্ট্রাকচারটা মুখস্থ করো, দেখবে ইংরেজি থেকে বাংলা করা বা বাংলা থেকে ইংরেজি করা কোনো কঠিনই নয়, ঠিক আছে। আর তাও যদি সমস্যা হয় তারপর আমাকে জানাও। থ্যাংক ইউ তোমাদের এই ভিডিওটি দেখার জন্য।